আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা যে যেখানে আছি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে দেখব নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় থেকে আবৃত দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পরে যদি এক বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে তাহলে সেই ধরনের ভগ্নাংশকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা একটা উদাহরণ দেখে নিই। যেমন 1কে যদি 3 দ্বারা ভাগ করি, আমরা ভাগ করলে এরকম পাবো যে 1-এর মধ্যে যায় না দশমিক, 3 বার, আবার 1 0, আবারও 3 বার। আমি যতবারই দেই না কেন 1 অবশিষ্ট থাকে, আবার 3 বার যায়, এইভাবে চলতে থাকে। তার মানে 3 ভাগের 1 সমান লেখা যাবে 0.333 এরকম। এটাকে লেখা যাবে 0.3 একটা পূর্ণবর্তী। অর্থাৎ দশমিক ভগ্নাংশের শূন্যের পরে দশমিক, দশমিকের পরে একই অঙ্ক মানে 3 বারবার আসতেছে, তাহলে এই ধরনের যে ভগ্নাংশ এইগুলোকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। 70কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে 8 8 64 থাকবে 6, 7 8 56 থাকবে 4 0, 4 8 32 থাকবে 8 0, যাবে 9 বার, 8 9 72 থাকবে 8, আবারও 8 9 72, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি এরকম যে 70কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে হবে 8.74999 এরকম আসতে থাকবে। তার মানে এই যে দশমিকের পরে একটা অঙ্ক একাধিক হইতে পারত, বারবার আসতেছে, এই জন্য এটাকে আমরা এইভাবে লিখতে পারি 8.749, একটা 9 লিখবো, আর 9 যেহেতু বারবার আসে 9-এর উপরে হবে একটা অনুগণিক চিহ্ন। এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এখানে যেমন দশমিকের পরে একটা অঙ্ক, একটা অঙ্কের উপরে অনুগণিক চিহ্ন, কিন্তু এখানে দেখা যায় দশমিকের পরে 3টা অঙ্ক কিন্তু একটা অঙ্কের উপরে অনুগণিক চিহ্ন। অর্থাৎ একটা অঙ্ক বারবার আসে, কিন্তু 7 এবং 4 এর মধ্যে কোনো অনুগণিক নাই, কারণ 7 4 বারবার আসে না। এই জন্য এই যে 7 এবং 4 এটাকে বলা হয় অনাবৃত অংশ। তাহলে 9টাকে বলা হয় আবৃত অংশ, 3কে বলা হয় আবৃত অংশ, কিন্তু 7 এবং 4 এর মধ্যে অনুগণিক নাই, এটাকে বলা হয় অনাবৃত অংশ। যে আবৃত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পরে কোনো অনাবৃত অংশ নেই, আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পরে যদি অনাবৃত অংশ না থাকে তাহলে সেই রকমের আবৃত দশমিক ভগ্নাংশকে বলা হয় বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। আর যদি দশমিক বিন্দুর পরে অনাবৃত অংশ থাকে, আবৃত অংশের আগে অর্থাৎ দশমিক বিন্দুর পরে যদি অনাবৃত অংশ থাকে তাহলে সেই ধরনের আবৃত দশমিক ভগ্নাংশকে বলা হয় মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। তাহলে একটা হচ্ছে বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ আর একটা হচ্ছে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। তাহলে আমরা দেখে নিলাম যে আবৃত দশমিক ভগ্নাংশ দুই রকমের, একটা হচ্ছে বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ আর একটা হচ্ছে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে আবৃত দশমিক ভগ্নাংশ কয় রকমের, আমরা বলছি দুই রকমের। তাহলে আমরা দেখতে পেলাম যে আবৃত দশমিক ভগ্নাংশ দুই রকমের, একটা হচ্ছে বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ আর একটা হচ্ছে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। এখন আমরা দেখব দুইটা আবৃত দশমিক ভগ্নাংশ কিভাবে সাদৃশ্য করা যায় সেই নিয়মটা দেখব। আমাদের এখানে 3টা ভগ্নাংশ লিখলাম, অর্থাৎ 3টি আবৃত দশমিক ভগ্নাংশ লিখলাম। এইগুলিকে কিভাবে সাদৃশ্য করা যায় সেটা আমরা শিখব। প্রথম চিন্তা করতে হবে আমাদের যে প্রথম ভগ্নাংশে
অনাবৃত অংশ কয়টা অঙ্ক আছে? এখানে অনাবৃত অংশ আছে একটা, কারণ 3-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন নেই। এখানেও আছে একটা, 2 যার উপরে পৌনঃপুনিক চিহ্ন নেই, কিন্তু এখানে আছে 2 এবং 5 যার মধ্যে পৌনঃপুনিক চিহ্ন নেই। তার মানে 3টা অঙ্কের সর্বোচ্চ অনাবৃত অংশ, অর্থাৎ যে সংখ্যা 3টা আছে আমাদের, আমরা এই কথাটা লিখব সংখ্যা 3টির। তাহলে আমরা প্রথমে 3টা ভগ্নাংশ নিয়ে নিলাম। তো প্রথম যে ভগ্নাংশ আছে এর মধ্যে 8-এর উপরে পৌনঃপুনিক নেই। 8 হচ্ছে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। কয়টা? একটা। এখানেও আছে একটা, 2-এর উপরে পৌনঃপুনিক নেই। এখানে আছে 2টা অঙ্ক যার উপরে পৌনঃপুনিক নেই। তাহলে আমরা লিখতে পারি সংখ্যা 3টির মধ্যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টা? এখানে একটা, এখানে একটা, এখানে 2টা, সর্বোচ্চ আছে কয়টা? 2টা। আবার আবৃত যে অংশ আছে, অর্থাৎ পৌনঃপুনিক চিহ্ন আছে এমন অঙ্ক আছে, এখানে 2টা, এখানে একটা, এখানে একটা। তার মানে সংখ্যা 3টির মধ্যে আবৃত অংশে অঙ্ক সংখ্যা যথাক্রমে এই যে 2, 1, 1 এবং যাদের লসাগু হচ্ছে 2। তাহলে আমরা যে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ তৈরি করব, তাহলে সেখানে লিখতে হবে কি, সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে অনাবৃত, যেখানে আমাদের সর্বোচ্চ 2 ছিল, অনাবৃত অংশ থাকবে 2টি করে, প্রত্যেকটার জন্য 2টা করে থাকবে অনাবৃত অঙ্ক সংখ্যা, এবং আবৃত অংশেও অঙ্ক সংখ্যা হবে 2। কারণ আমাদের এই যে অনাবৃত অংশে 2, 1, 1 যাদের লসাগু ছিল 2, ওটা লসাগু করে জানতে হবে কয়টা অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে। তাহলে আমরা কাজটা শুরু করি। 2, 8, 3, 7, 3, 7 এর উপর পৌনঃপুনিক 2.83 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকতে পারবে না। 0.23 এটাতেও দশমিকের পরে এই 2 এবং 3 এর উপরে কোনো পৌনঃপুনিক চিহ্ন থাকতে পারবে না। পরের যেটা আছে 3.257, এটার জন্য লিখব 3.25, এর উপরে কোনো পৌনঃপুনিক থাকবে না। এখন আমাদের যেহেতু পৌনঃপুনিক অংশটাই বারবার আসে, তাহলে 3-এর পরে 7 আসবে, 7-এর পরে আবার 3 আসবে। তাহলে পরের যে অঙ্কটা আসবে এটা হলো 3-এর পরে 7, 7-এর পরে ঘুরে আবার আসবে 3, এই দুইটার উপরে হবে পৌনঃপুনিক চিহ্ন। এখানে যে 3, একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক, একটা অঙ্কই বারবার আসবে, তাহলে 3 আমার 2 বার লিখে 2টা পৌনঃপুনিক চিহ্ন এখানে দেব। আবার এখানে আছে 7-এর উপরে পৌনঃপুনিক, তাহলে শুধুমাত্র 7 এই অঙ্কটাই বারবার আসবে, 2টা অঙ্কের উপরে পৌনঃপুনিক হবে। অর্থাৎ এইখানে অনাবৃত অংশে যে কয়টা অঙ্ক আছে, এখানেও সেই কয়টা, এখানেও সেই কয়টা। অর্থাৎ এই যদি আমরা কোন আবৃত দশমিক ভগ্নাংশকে, অর্থাৎ 2 এর অধিক আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ্য করতে চাই, তাহলে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। আমি আবার বলতেছি, অনাবৃত অঙ্ক যে যদি সর্বোচ্চ যে কয়টা থাকবে, সেই প্রত্যেকটা ভগ্নাংশে সেই কয়টা অঙ্কের উপরে কোনো পৌনঃপুনিক চিহ্ন থাকতে পারবে না। অর্থাৎ সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশেও অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হবে 2। 2 বলতে কয়টা অঙ্ক? এই 8 এবং 3, 8 হলে একটা অঙ্ক, 3 হলে একটা অঙ্ক, অর্থাৎ 2টা অঙ্কের উপরে কোনো পৌনঃপুনিক চিহ্ন থাকবে না। আবার যখন আমরা আবৃত দশমিক দিব, সেইটা কয়টার উপরে থাকবে, তার জন্য আমাদের দেখতে হবে প্রথম ভগ্নাংশে কয়টা আছে, তারপরে ভগ্নাংশে কয়টা আছে, তারপরে ভগ্নাংশে কয়টার উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে। এই অঙ্কগুলোর লসাগু করতে হবে। লসাগু যত হবে তত ঘরের উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে। আমাদের এখানে ছিল 2টা ঘরের উপরে পৌনঃপুনিক চিহ্ন, এখানে একটা, এখানে একটা, তাহলে 2, 1, 1 এর লসাগু যেহেতু 2, এই জন্য আমরা 2টা অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন দিয়েছি। তাহলে এটাই হচ্ছে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ্য করার নিয়ম। তাহলে আমরা লিখে নেব 5.7 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন, তারপরে আছে 8.34 পৌনঃপুনিক চিহ্ন, এরপরে আছে 6.245, 3টার উপরে পৌনঃপুনিক চিহ্ন। লক্ষণীয় বিষয় হচ্ছে দশমিকের পরে কোনো অনাবৃত অংশ নেই, অর্থাৎ অনাবৃত অংশ নিয়ে আমরা কোনো চিন্তা করতেছি না। এখন শুধু দেখবো আবৃত দশমিক ভগ্নাংশ কয়টি আছে। এখানে একটা, এখানে 2টা, এখানে হচ্ছে 3টে।
এই যে শুরুতে 2 এর উপরে আছে, 5 এর উপরে আছে, মধ্যে যদি দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে 4 এর উপরেও আছে, অর্থাৎ 2 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলোর মধ্যে কোণবণিক চিহ্ন আছে। তাহলে এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, তাহলে 1 2 এবং 3 এর লসাগু কত? 6। তাহলে 6টা অঙ্কের উপরে কোণবণিক থাকবে। তাহলে আমরা 5 তো লিখবো, এখানে দশমিকের পরে 7 হবে 6টা, 1 2 3 4 5, 1 2 3 4 5 6। তাহলে এই 6টার উপরে কোণবণিক চিহ্ন, অর্থাৎ প্রথমটা থেকে শেষ পর্যন্ত দিলেই সবগুলোর উপরে কোণবণিক চিহ্ন বোঝাবে। এরপরটা লিখবো 8.34। যেহেতু 3 এবং 4 দুইটার উপরে কোণবণিক চিহ্ন আছে, তাহলে বারবারই 3 4 3 4 আসতে থাকবে, 3 4 3 4। কোণবণিক চিহ্ন 3 এবং 4 এর উপরে। এরপরে এইখানে 6.3টার উপরে কোণবণিক আছে, অর্থাৎ 2 4 5, আবার আসবে 2 4 5, এই শেষে 5 এবং 2 এর উপরে কোণবণিক। এটা হচ্ছে আমাদের সদৃশ্য করার নিয়ম। এখন যদি বলে যে এটাকে যোগ করতে হবে, তাহলে যোগের জন্য আমরা যে কাজটা করি সাধারণত, এই যোগ দেখানোর জন্য আমরা সদৃশ্য দেখালাম এবং একটা যোগ দেখাবো বলছি। যোগ দেখাইতে গিয়ে আমরা এখানে একটা দাগ দিয়ে আরো 2টা ঘর নিয়ে নেব, 7 আর 2টা 7 নিয়ে নিলাম। এখানে 3 4 এ শেষ হয়েছিল, তাহলে আর একটা 3 আসবে আর একটা 4 আসবে। এখানে 2 4 5, 2 4 5, 5 এর পরে 2 আসে, 5 এর পরে 2, 5 এর পরে এখানে আসবে 2, 2 এর পরে 4। এখন যদি আমরা যোগ করি, আমরা এটাকে যোগ লিখে রাখলাম আর কি। এখন যোগ করতেছি, যোগটা এখান থেকে শুরু করব। যেমন এটা হবে 15 এর 5, হাতে রইল 1, 10 13 এর 3, হাতে 1, এই 1 এখানে এসে যোগ হবে। তাহলে এই 5 4 এর 9, 9 আর 7 এ 16, 16 আর 1 17 7, এইখানে হবে কোণবণিক চিহ্ন। হাতে রইল 1, 7 3 এ 10 আর 4 এ 14 5, হাতে রইল 1, 3 10 14 4, হাতে রইল 1, 10 আর 5 এ 15 16 আর 6, হাতে রইল 1, 15 16 আর হাতে রইল 1, 10 আর 3 13, হাতে 1, 8 6 14 15 20। তাহলে আমাদের উত্তর হবে এই অংশটা, অর্থাৎ আমাদের আনসারটা হবে 20.3664775, 20.36647, এই পর্যন্ত। আমরা ডান পাশের অঙ্কগুলো লিখবো না, অর্থাৎ কয়েকটা আবৃত দশমিক ভগ্নাংশকে যোগ করতে হলে আগে সদৃশ্য করতে হবে, তারপরে আমরা যোগ করে যে ডান দিকে 2টা ঘর আলাদা করে নিয়ে নেব। যে হাতের বা আমাদের যোগ করার পরে তো বাম দিকে যোগ করি, অর্থাৎ এই যে এখানে কোনো হাতের অংশ আছে কিনা সেটার জন্য আমাদের এই কাজটা করতে হয়। তাহলে শেষে আমি কোনো কিছু যোগ করব না কি করব এখান থেকে বোঝা যাবে, হাতে থাকলে যোগ করব, না থাকলে যোগ করব না। আমরা আরেকটা উদাহরণ দেখব যেখানে আমাদের অনাবৃত অংশ আছে। আমাদের এখন 3টা ভগ্নাংশ আছে, যার মধ্যে প্রথমটার মধ্যে অনাবৃত অংশ আছে 2টা। এখানে আমরা একটা দিয়ে দিতে পারি 3 4 5, এটা দিলাম। তাহলে আমরা লিখতে পারি 7.345 এটা সমান। একটা জিনিস খেয়াল করব, অনাবৃত অংশ মানে কোণবণিক নাই। এখানে কয়টা অঙ্কের উপরে কোণবণিক নাই? 2টা অঙ্কের মধ্যে। আর এখানে কয়টা? একটার মধ্যে। আর এখানে 0। সর্বোচ্চ কয়টার উপরে কোণবণিক নাই? 2টা অঙ্ক। তাহলে সবসময় এই 2টা অঙ্ক খালি থাকবে। আমরা অনাবৃত অংশটাকে লিখে নিই। তারপরে আছে 0.345। এখানে অনাবৃত অংশ আছে একটার অঙ্কের উপরে, কিন্তু আমাদের অনাবৃত অংশ থাকতে হবে কয়টার উপরে? কয়টা অঙ্ক থাকতে হবে? 2টা। অর্থাৎ আমাদের অনাবৃত অঙ্ক থাকবে 2টা। তাহলে এখানে আমরা লিখবো 0.3 এবং 4, এই 2টার উপরে কোনো চিহ্ন থাকতে পারবে না। এরপরে লিখবো এটা হলো 5.345, 3 এবং 5 এর উপরে কোণবণিক, কিন্তু আমাদের অনাবৃত অংশে
কয়টা অঙ্কের উপরে পৌনঃপুনিক থাকবে না? দুইটা। তাহলে দশমিকের পরে 2 ঘর আমরা লিখে নেব এখানে 3 এবং 4। এখন লিখবো আমরা আবৃত অঙ্ক সংখ্যা। আবৃত ছিল এখানে 2 অঙ্কের উপরে, এখানে 2টার উপরে, এখানে 3টার উপরে। তার মানে 2, 2 এবং 3। খেয়াল করি যে 2, 2 এবং 3 এই 3টা অঙ্কের লসাগু হবে 6। আমাদের লসাগু দরকার। এই 3টা অঙ্কের লসাগু হচ্ছে 6। তাহলে 6টা অঙ্কের উপরে পৌনঃপুনিক থাকবে, অর্থাৎ আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6। তাহলে আমরা দেখে নেই যে প্রথম দুইটা, এই যে 5, 7, আমরা এইখান থেকে পৌনঃপুনিক চিহ্ন শুরু হবে 5, 7। যেহেতু পৌনঃপুনিক 2টার উপরে আছে, আবারও 5 আসবে, 7 আসবে, আরেকবার 5 আসবে, 7 আসবে, 7-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন হবে। এই আমাদের হয়ে গেল 6টা অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন। এরপরে নিচে আছে আমরা 5 তো লিখে, 4 তো লিখে ফেলেছি, পরে আসবে একটা 5, তাহলে 5 থেকে শুরু হবে। আমাদের খেয়াল করতে হবে 4-এর পরে 5, 5-এর পরে 4, 4-এর পরে 5, এইভাবে। তাহলে 5-এর পরে আসবে 4, 4-এর পরে আসবে 5, 5-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 4। এই 6টা অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন আসবে। এইখানে আসবে, আমরা যেহেতু 3 এবং 4 লিখে ফেলছি, তাহলে বাকি রয়েছে 5। এটাও 5 থেকে শুরু হবে, এটাও 5 থেকে শুরু হবে, কিন্তু ঘুরে আসবে, অর্থাৎ 5, 3, 4 এইভাবে আসবে। 5, 3, 4, 4-এর পরে আবার 5, আবার 3, আবার 4। এইটা হচ্ছে কাজ আমাদের। তাহলে এইখানে হয়ে গেল আমাদের সদৃশ্য করা। এখন কাজ কি? আমাদের যোগ করব। যোগ করার জন্য বলছিলাম যে আরো 2টা ঘর আমরা নিয়ে নেব। তাই আমাদের এখানে পৌনঃপুনিক ছিল 5 এবং 7-এর উপরে, শেষের অঙ্ক 7, তাহলে পরে একটা 5 আসবে, তারপরে একটা আবার 7 আসবে। এখানে 4, 5, 4-এর পরে একবার 5 আসবে, 5-এর পরে একবার 4 আসবে। এখানে 3, 4, 5, লাস্ট অঙ্ক হলো 4, 4-এর পরে আসবে 5, তাহলে 4-এর পরে 5, 5-এর পরে ঘুরে আসবে 3। এখন আমরা যোগ করব। যোগ করলে এটা আসবে 4, হাতে রইল 1, এটা 6, হাতে 1 থাকবে, 15 আর 1 16, একটু নিচে লিখি। এখান থেকে পৌনঃপুনিক শুরু হবে, হাতে রইল 1, এটা হবে 14, 4, হাতে রইল 1, 10 আর 7, 17, 7, হাতে রইল 1, 10 আর 5, 15, 5, হাতে রইল 1, 10 আর 5, 15, হাতে রইল 1, 16, 6। এইখানে পৌনঃপুনিক আসবে, হাতে 1, 3, 4, 12, 1, 13, হাতে রইল 1, 10 0, হাতে রইল 1, 7, 5, 12, 1, 13, এখানে দশমিক। তাহলে আমাদের এই যে প্রথম 2টা অঙ্ক অনাবৃত আছে, আর আবৃত অঙ্ক সংখ্যা 6টা আছে। তাহলে সমান 13.03। এটা হলো অনাবৃত অঙ্ক সংখ্যা। এখন আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে 6, পৌনঃপুনিক চিহ্ন শুরু 5, 5, 7, 4, 6। এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমরা খেয়াল করলাম যে যদি সদৃশ্য করতে চাই, প্রত্যেকটাই দেখতে যেন একই রকমের হয়। সদৃশ্য বলতে আমরা বুঝি একটার মতো আরেকটা। আমরা খেয়াল করলে পাবো যে এখানে যেমন প্রথম 2টা করে পৌনঃপুনিক চিহ্ন নাই, অর্থাৎ এটার ভিতরেও নাই, এটার ভিতরেও নাই, সবগুলোর মধ্যেই 6টা করে অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে। তার মানে উপরের ভগ্নাংশ যেরকম, নিচের ভগ্নাংশ দশমিকের পরে একই রকম, তারপরে দশমিকের পরে, মানে পৌনঃপুনিক চিহ্ন দেওয়ার নিয়মটা একই রকম। যদি একই রকমের হয় তাহলে আমরা বুঝবো এটা সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা আজকে জানলাম যে আবৃত দশমিক ভগ্নাংশ 2 রকমের হয়, একটা বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ আর একটা হচ্ছে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। এবং আমরা দেখলাম কিভাবে পৌনঃপুনিক ভগ্নাংশকে, অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশে কে কিভাবে সদৃশ্য করতে হয় এবং কিভাবে যোগ করতে হয়। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।